ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কী কী? প্রথমেই দেখব এর অবস্থান। এর অবস্থান 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অংশে। এবার আমি তোমাদের প্রথমেই কি আলোচনা করেছিলাম যে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি যেটা রয়েছে উত্তর আর দক্ষিণ অক্ষাংশ, সেটা কি উষ্ণমণ্ডল, কারণ এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। ঠিক তার পরবর্তী অংশে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর আর দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ুটা বিরাজ করছে সেটা কি নাতিশীতোষ্ণ মণ্ডল, কারণ এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় না, তির্যকভাবে কিরণ দেয়। আর একদম 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যেটা রয়েছে সেটা রয়েছে হিমমণ্ডল, কারণ এখানে সূর্যরশ্মি পৌঁছায় না বললেই চলে, আর এখানকার উষ্ণতা খুবই কম, তাই এটা হিমমণ্ডল। ঠিক এইভাবে 30 থেকে 40 ডিগ্রি কোন জায়গার মধ্যবর্তী স্থলে রয়েছে 23.5 থেকে 66.5 ডিগ্রি, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সব থেকে মনোরম। বোঝা গেল? তো এটা কোথায় দেখা যায়? বিশেষত ইউরোপের দেশগুলোতে দেখা যায়, যেমন ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, এই সমস্ত অঞ্চলে। এরপরে দেখো এখানকার স্বাভাবিক উদ্ভিদ। এবার এখানকার স্বাভাবিক উদ্ভিদ 3 ভাগে বিভক্ত। তার আগে জানতে হবে যে এখানকার উষ্ণতার বৃষ্টিপাতের বৈচিত্র্যটা কি। ঠিক আছে, সেটা জেনে নিই, তারপরে এটাই আসছি। তো এখানে উষ্ণতা আর বৃষ্টিপাত, শীতকালীন উষ্ণতা দেখো 5 to 26 ডিগ্রি সেলসিয়াস, আর গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে এটা লক্ষ্য করবে, তোমাদের যখন প্রথমে পড়াচ্ছিলাম নিরক্ষীয় যে চিরসবুজ অরণ্য, সেখানে বলেছিলাম যে সেখানকার উষ্ণতার প্রসর খুবই কম। কত ডিগ্রি সেলসিয়াস? 2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সবথেকে বেশি উষ্ণতার প্রসর বললে কোন জলবায়ু অঞ্চল? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, কারণ এখানকার উষ্ণতার প্রসর হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। কারণ 21 থেকে 5 বিয়োগ করলে কত আসছে? 17। অর্থাৎ গ্রীষ্মকালীন ম্যাক্সিমাম উষ্ণতা যদি 27 ধরি আর শীতকালীন যদি 5 ধরি, তাহলে এটাকে বিয়োগ করলে উষ্ণতার প্রসর পাচ্ছি 17 ডিগ্রি সেলসিয়াস। এরপর বৃষ্টিপাতে এখানে একটুখানি তুলনামূলক গুরুত্বভাবে আলোচনা করতে হবে এটাই যে গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয় না। আমরা কি জানি যে গ্রীষ্মকালে সূর্যরশ্মি কিরণ খুব বেশি হয়, আর তাই এই উষ্ণতা আর বৃষ্টিপাত গ্রীষ্মকালে দেখা যায়। কিন্তু এখানে তার উল্টো একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গ্রীষ্মকালে এখানে তেমনভাবে বৃষ্টিপাত হয় না, শীতকালে ভালো বৃষ্টিপাত হয়। আর যে বৃষ্টিপাতটা হয় সেই বৃষ্টিপাতটার গড় কত? 25 থেকে 150 সেন্টিমিটার। এবার তোমরা বলবে কেন গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না আর কেন শীতকালে বৃষ্টিপাত হয়? তো এই গ্রীষ্মকালে যেহেতু এখানে তির্যকভাবে সূর্যরশ্মি কিরণ দেয়, তাই এই অংশটা গ্রীষ্মকালে উচ্চচাপ বলয়ে অবস্থান করে। নিম্নচাপ কখন হয়? যখন কোনো একটা অংশ অত্যাধিক উষ্ণতা প্রবল হয়ে থাকে, আর এই উষ্ণতা প্রবল হওয়ার পরে নিম্নচাপ হয়। কিন্তু এইখানে যেহেতু সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দিচ্ছে, তাই এই পজিশনটা কেমন? এই পজিশনটা হচ্ছে উচ্চচাপ বলয়। তাই গ্রীষ্মকালে বৃষ্টিপাত না হওয়ার কারণ কি? এই সময়ে এখানে উচ্চচাপ বলয় অবস্থান করছে। তাহলে শীতকালে কেন বৃষ্টিপাত হয়? কারণ শীতকালে এই উচ্চচাপ বলয়টা সরে যায়, তারপর একটা জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু কি হয়? সেই জায়গাটাকে কভার করে ফেলে, তাই শীতকালে বৃষ্টিপাত হয়। বোঝা গেল যে গ্রীষ্মকালে কেন হয় না আর শীতকালে কেন হয়। তো এরপর আমি ওই জায়গা থেকে এই জায়গায় আসি স্বাভাবিক উদ্ভিদে। তো এখানে স্বাভাবিক উদ্ভিদটা কেমন? স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে, আমরা দেখতে পেলাম গ্রীষ্মকালে বৃষ্টিপাত হচ্ছে না আর শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের জন্য এখানে 3 প্রকার উদ্ভিদ দেখা যায়। একটা সরলবর্গীয় উদ্ভিদ, একটা চিরসবুজ, একটা গুল্ম। চিরসবুজ মানে তোমরা আগেই জেনেছো, তো যেখানে কি না সারা বছর তার পাতা সবুজ থাকে, ফুল ফল ধরে। তো এই সরলবর্গীয় উদ্ভিদের মধ্যে পড়ছে পাইন ফার, চিরসবুজ উদ্ভিদের মধ্যে পড়ছে ওক আর রোজউড, আর গুল্ম উদ্ভিদের মধ্যে পড়ছে ম্যাপল আর লরেন্স। এই সমস্ত উদ্ভিদ কোথায় লক্ষ্য করা যায়? এই সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এবার গ্রীষ্মকালে কি হয়? যেহেতু গ্রীষ্মকালে জল হয় না, তাহলে বাষ্পীভবন আটকাতে হবে। তো তা বাষ্পীভবন আটকানোর জন্য কি করে না, এই যে কাণ্ডটা রয়েছে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের, সেই কাণ্ডটাকে শক্ত করে
আর একটা পাতায় একটা আস্তরণ তৈরি করে, যে আস্তরণটা কি করে না, না কোনো একটা ওই যে বাষ্পীভবন আটকাতে সাহায্য করে। তাহলে বোঝা গেল যে গ্রীষ্মকালে এরা কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। যেহেতু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, তাই বাষ্পীভবন আটকানোর জন্য কাণ্ডটা হয় শক্ত, আর পাতাটার ওপর এমন একটা আস্তরণ থাকে যেটা বাষ্পীভবন ঘটতে দেয় না। আর এরপর শীতকালে কি হয়, শীতকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতটাকে কি করে, ওই বড় বড় পাতা, এর পাতাগুলোর আকৃতি অনেকটা বড় হয়, সেই বড় বড় পাতাগুলো কি করে, জলটাকে ধরে রাখে। ঠিক আছে, এই জন্য এইখানে এই 3 প্রকার উদ্ভিদ লক্ষ্য করা যায়। বোঝা যাচ্ছে গ্রীষ্মকালে আর শীতকালের এইরূপ বৃষ্টিপাতের প্রাচুর্যের জন্য এখানে 3 প্রকার উদ্ভিদ লক্ষ্য করা যায়। এরপর আসছি প্রাণী জগৎ। প্রাণী জগতে গাধা, ভেড়া, ছাগল, খচ্চর লিখেছি, অথচ কোনো গবাদি পশু মানে গরুর নাম বা তোমার মোষ, এই সমস্ত প্রাণীর নাম কেন লিখিনি? কারণ এই সমস্ত প্রাণী তখনই সে জায়গায় থাকবে যখন সে জায়গায় তৃণভূমি থাকবে। এবার তৃণভূমি নেই কেন? কারণ তো বারবার বলছি যে সেখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। তো বৃষ্টিপাত গ্রীষ্মকালে যদি না হয় তাহলে কি করে তৃণভূমি জন্মাবে? তাই তৃণভূমি নেই বলে সেখানে কোনো গবাদি পশুর নামও নেই, অর্থাৎ গরু, মোষ এই সমস্ত পশুর নাম নেই। আছে গাধা, ভেড়া, ছাগল, খচ্চর এই সমস্ত প্রাণী। আচ্ছা এবার দেখো এখানকার কৃষিকাজটা কেমন। যেহেতু এখানে মাঝারি বৃষ্টিপাত হয়, তাই এখানে ধানটা হয় না বললেই চলে। তো যেহেতু এখানে মাঝারি বৃষ্টিপাত হয়, তাই এখানকার প্রধান ফসল হলো গম। এছাড়াও রয়েছে তুলা, ভুট্টা, আখ এই সমস্ত ফসল রয়েছে। কিন্তু যদি বলে কোন ফসলটা এখানে সবথেকে বেশি পরিমাণে হয়, গম। কারণ গমের জন্য কি দরকার, মাঝারি বৃষ্টিপাত দরকার, আর তার সাথে মনোরম ঝলমলে আবহাওয়া। সেটা কোথায় লক্ষ্য করা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপরে দেখো খনিজ সম্পদ ও শিল্প। এখানে 3টে খনিজ সম্পদ মেন দেখা যায়। একটা হচ্ছে খনিজ তেল, বক্সাইট আর মার্বেল। খনিজ তেল কোথায় দেখা যায়? ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল দেখা যায়। বক্সাইট কোথায় দেখা যায়? ফ্রান্সে। আর মার্বেল কোথায় দেখা যায়? মার্বেল দেখা যায় ইতালিতে। তাহলে এইটা হচ্ছে মূল 3টে খনিজ সম্পদ পাওয়া যায় 3টে এলাকাতে। এবার শিল্প, এখানকার শিল্প মূলত 2টো বিষয়ের ওপর নির্ভর করছে। একটা হচ্ছে কৃষিকাজের ওপর, আর একটা ফল ভিত্তিক শিল্প। অর্থাৎ এখানে একটা টার্ম তোমাদেরকে পড়ায়নি, সেটা হচ্ছে ফলের ঝুড়ি। এবার এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি কেন বলা হয়? কারণ এখানে যে আবহাওয়া রয়েছে সেটা হচ্ছে মনোরম আর ঝলমলে। বিশেষত কোনো ফল উৎপাদন হওয়ার জন্য বা ফল গাছটা বাড়ার জন্য এই আবহাওয়া একদম পারফেক্ট। তাই এই সমস্ত অঞ্চলে জলপাই, আঙুর, কমলা লেবু এই সমস্ত কি হয়, ফলগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তাই এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হচ্ছে ফলের ঝুড়ি। এবার এখানে যেখানে পড়াচ্ছিলাম তোমাদের, এই যে বললাম না শিল্প, বিশেষত কৃষিকাজের ওপর আর ফল ভিত্তিক শিল্প। এবার যে ফল ভিত্তিক শিল্প, এখানে কি করা হয়? এখানে হচ্ছে আঙুর থেকে যেটা শুকিয়ে বা বিভিন্ন নিষ্কাশনের মাধ্যমে উৎকৃষ্ট প্রজাতির মদ তৈরি করা হয়। আর ওই যে জলপাই বললাম, জলপাই থেকে অলিভ অয়েল তৈরি করা হয়। আর যে সমস্ত তোমাদের ফল বাড়তি রয়েছে সেইগুলো শুকিয়ে জ্যাম, জেলি, আচার এইগুলো প্রস্তুত করা হয়। আর বাকিটা পুরোটা নির্ভর করছে কৃষিকাজের ওপর। বোঝা গেল? এরপর আসছি জনবসতি। তো এখানে জনবসতিটা উন্নত আর খুব বেশি বলা যাবে না, কিন্তু বেশি। এবার কেন? কারণ এখানে পরিবহন ব্যবস্থা উন্নত, এখানের আবহাওয়া খুব ভালো। এখানকার আবহাওয়ার বৈশিষ্ট্যই হচ্ছে মনোরম আর ঝলমলে। বৃষ্টিপাত খুব বেশি হয় না, আর উষ্ণতাও খুব বেশি নেই। তা সমস্তটাই কেমন? সমস্তটাই হচ্ছে একদম মানুষের জন্য পারফেক্ট। তাই এই আবহাওয়াটা, যতগুলো জলবায়ু পড়ালাম তার মধ্যে এই জলবায়ু অঞ্চলটা সবথেকে বেশি পরিমাণে জনবসতি গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জনবসতি গড়ে উঠতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেগুলো সব ফুলফিল করছে কে? এই জলবায়ু অঞ্চল। কারণ ধরো কোনো একটা জনবসতি গড়ে তুলতে গেলে লাগে কি? কাজ লাগে, সে কাজ ওখানে রয়েছে। আর কি লাগে? আর লাগে ধরো উন্নত পরিবহন ব্যবস্থা, কৃষিকাজ, আর যে সমস্ত লাগে আর কি। তার থেকেও বড় কথা, সবথেকে বেশি পরিমাণে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাস্থ্যকর জলবায়ু। কারণ এখানে যে জলবায়ু, সেই জলবায়ুটা যে কোনো মানুষের জন্য খুব ভালো, মনোরম, ঝলমলে, স্বাস্থ্যকর জলবায়ু। এবার দেখো এইখানে একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার হলিউড। এই ক্যালিফোর্নিয়ার হলিউডটা একটা শিল্পের মধ্যে পড়ছে। সেই শিল্পটা কি? চলচ্চিত্র শিল্প। এটা দিয়ে তোমাদের
অনেক বেশি পরিমাণে এই প্রশ্নটা দেয় যে ক্যালিফোর্নিয়ার হলিউড কেন বিখ্যাত। কারণ ক্যালিফোর্নিয়ার হলিউড এটা একটা এমন একটা স্থান যে স্থানে একটা শিল্প গড়ে উঠেছে, সেটা হচ্ছে চলচ্চিত্রকে নির্ভর করে। তাই ক্যালিফোর্নিয়া হলিউডকে বলা হয় চলচ্চিত্র নির্ভর শিল্পের কেন্দ্র। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল।